আপনি ভ্যাকসিন নিলে ক্ষতি হবে না অসুখটা না হওয়া অবধি। যতক্ষণ না আপনার অসুখ অ্যাটাক করলো না ততক্ষণ আপনি ভালো আছেন, বাট অ্যাটাক করতেই পারে এর মধ্যে, করলে আপনার সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। তাই দিয়ে দেওয়াটা বেটার। ঠিক সময় ভ্যাকসিন দিন। যদি খরচা অসুবিধা হয় তাহলে গভর্নমেন্টে দিন, বাট ভ্যাকসিন না দেওয়াটা করবেন না। ভ্যাকসিন ডিলে করবেন না। ভ্যাকসিন আমার বাচ্চা সুস্থ রাখবে এবং ভালো রাখবে, এবং সেটা খুব আবশ্যক যে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, খরচা অসুবিধা হলে নিশ্চয়ই ভাববেন, নিশ্চয়ই দেখবেন যাতে গভর্নমেন্ট থেকে কিছু ভ্যাকসিন অনেক দেওয়া হচ্ছে, দিতে পারেন। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এবার আমাদের স্টুডিওতে পেয়ে গেছি শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শান্তনু রায়কে। আর আজকের আমাদের বিষয় হচ্ছে শিশুদের টিকাকরণ। নমস্কার ডাক্তারবাবু। আজ যে বিষয়টা জানবো যে ছোট বাচ্চা একদম নবজাতক যারা, তো তাদের ক্ষেত্রে দেখা যায় প্রথম যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা কি হেপাটাইটিস বি? বাচ্চা জন্মালো, আমরা কি চাই? আমাদের চাই প্রতিষেধক, যাতে বাচ্চা যাতে ভালো থাকে। সব বাবা মারই কাম্য হচ্ছে বাচ্চা ভালো থাকে, তাই ডাক্তারদেরও তাই কাম্য। তাই একটা ভ্যাকসিন যেটা প্রথম দিতে হয় হেপাটাইটিস বি অ্যাট বার্থ, 72 ঘন্টার মধ্যে দিতেই হয়। আর্লি ইজ বেটার। কেন ভাবি, যদি কন্ট্রোল যদি বাই চান্স মায়ের থেকে বাচ্চার হয় তাহলে একটু প্রিফারেন্স। যদি হেপাটাইটিস মাদার পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু এর সঙ্গে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিতে হয় অ্যালং উইথ হেপাটাইটিস ভ্যাকসিন বাচ্চাকে 72 আওয়ার্সের মধ্যে, উইদিন 24 আওয়ার্স। যদি মা যদি পজিটিভ হয়, ওকে, দ্যাট বিকামস আ এমার্জেন্সি। সেখানে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, আবার ভ্যাকসিনও দিতে হবে। তারপরে ভ্যাকসিন কি আসে? বিসিজি, পোলিও। সো আমরা বাচ্চার বিফোর ডিসচার্জিং, মানে বাড়ি হসপিটালে এলো, নর্মালি আগে থাকতো 5-7 দিন, এখন আস্তে আস্তে দিন কমতে কমতে, খরচা কমাতে কমাতে, প্যাকেজ খরচা কমাতে কমাতে আমরা 3 দিন থেকে 4 দিনে নেমে গেছি। তো 3-4 দিনের মধ্যে ভ্যাকসিন আমরা বিসিজি, পোলিও, হেপাটাইটিস বি দিয়ে বাচ্চাকে ছাড়ি। আর এরপরে মারা জিজ্ঞেস করে এরপরে কখন আসবো, আমরা বলি আবার 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ। তখন কি দিই আমরা? ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, যেটা কম্পালসারি ভ্যাকসিনস। নিউমোনিয়া এখন গভর্নমেন্টও দিচ্ছে, তাই আমরা মোরালিস কম্পালসারি ভ্যাকসিনস। রোটাভাইরাস, অনেকে ভাবে রোটাভাইরাস কম্পালসারি ভ্যাকসিন, এখন গভর্নমেন্ট দিচ্ছে মানে আমরা দেবো। এইটা হচ্ছে মোটামুটি কম্পালসারি ভ্যাকসিনস। 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ আমরা এটা একই সময় একই দিনে দেওয়া যায়। তাহলে কি হয়? নাম্বার অফ ভিজিটস কমায়, মানে বারবার ডাক্তার আসতে হবে না, ডাক্তার ফিস দিতে হবে না, এবং নিয়ে আসাটা একটা যুদ্ধ। ছোট বাচ্চা, আমাদের বাচ্চা নিয়ে আসে, দাদু আসছে, মা আসছে, বাবা আসছে, বাবা অফিস কামাই করছে, সত্যি ইটস ভেরি পেনফুল অ্যান্ড ভেরি টাফ জব, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাই আমরা চাই একই দিনে পুরো ভ্যাকসিন দেওয়ার। তাই আমরা একই দিনে এই সব ভ্যাকসিন দিয়ে দিই। বলে বেশি দুটো ইঞ্জেকশন দিলে স্যার ব্যথা জ্বর হবে না। নর্মালি ব্যথা জ্বর নর্মালি হয় না, খুব বেশি হয় না। এবার যদি পেনলেস দাও বা পেনফুল দাও, এখন মারা পেন বলে পেনলেস দেবো না পেনফুল দেবো, খুব তফাৎ নেই এফিকেসিতে। পেনফুলে ব্যথাও খুব বেশি হয় না। পেনফুল হলে আমরা প্যারাসিটামল দিয়ে রাখি, 1-2 দিন ব্যথা হয়, তারপর কমে যায়। আর পেনলেস মানে পেনলেস মানে কি জিনিসটা কি? হাউ ইট বিকাম পেনলেস? বলে স্যার ইঞ্জেকশন দিলাম ব্যথা হলো কেন? আপনি বলে পেনলেস দিলাম। পেনলেস মানে এটা নয় যে ইঞ্জেকশন দিলে ব্যথা হবে না, তার ব্যথা হবে, কিন্তু ওই ডিটিপি একটা পোর্শন যেটা হচ্ছে সেলুলার পার্টোসিস, মানে হুপিং কাপের যে পোর্শনটা, সেইটা ব্যথা করে। পেনলেসে কি হয়? অ্যাসেলুলার পার্টোসিস, ওই পোর্শনটা বাদ দিয়ে দিলাম, পেন পোর্শনটা, যাতে ব্যথাটা হয় না, কম হয়, কম হয়। ইঞ্জেকশনে ব্যথা হয়, বাট ভ্যাকসিনে ব্যথাটা হয় না। এই হলো ভ্যাকসিনের গল্প। এবার ভ্যাকসিনের সাইড এফেক্ট লোকে জিজ্ঞেস করে কি কি হতে পারে, স্যার বাড়ি গিয়ে কি হবে, আপনি হোয়াট ডু আই এক্সপেক্ট, হোয়াট ডু আই এক্সপেক্ট? ইউ এক্সপেক্ট নাথিং, জাস্ট রিল্যাক্স। নর্মালি পেন হতে পারে, ফিভার খুব কম হয়, হতে পারে, আর বাচ্চা একটু বমি হতে পারে, এই একটু অ্যাপাথি অফ ফুড হতে পারে ফর 1 ডে, এইগুলো হতে পারে। বাচ্চা কম ঘুমোতে পারে। এইগুলো হওয়ার পরেই আমরা তারপর চলে আসি হচ্ছে 6 মাসে। 6 মাসে আমরা কি কি ভ্যাকসিন দিই? টাইফয়েড ভ্যাকসিন দিই, আগে যে বললাম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই। 9 মাসে কি পৌঁছাই আমরা এখন মিজলস, দেখো এই মিজলস, মামস, রুবেলা, এই অসুখটা কিন্তু নট ভেরি মানে কম অসুখ নয়, এটা কিন্তু বড় অসুখ। এবার এমএমআর ভ্যাকসিন আমরা 9 মাসে দিই। আগে দিতাম মিজলস, এখন এমএমআর দিই, কারণ দেখা যাচ্ছে মামস, রুবেলা একসঙ্গে দিয়ে দেয় ভালো। এটা আবার 15 মাসে আবার বুস্টার দিতে হয়। আচ্ছা, বুস্টার ডোজটা না দিলে কি ওটার কার্যকারিতা কমে যাবে? আবার তারপরে 1 বছর কি পৌঁছাই আমরা আবার কি শুরু করি ভ্যাকসিন দেওয়া? হেপাটাইটিস এ দেওয়া শুরু করি।
আমরা দেওয়া শুরু করি হচ্ছে 15 মাসে গেলে, আবার 15-18 মাস চিকেন পক্স দেওয়া শুরু করি। চিকেন পক্সে আগে দিতাম, এখনো একবার, আবার 4 বছর পরে একবার। এখন যেটা করি আমরা আগেই দিয়ে দিই, 3 মাস পরে দিয়ে দিতে পারি, কারণ চিকেন পক্স দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের খুব এফেক্ট করছে, তারপর দিয়ে দিই। তারপরে কি দিই আমরা, তারপর দিই আমরা বুস্টার্স, মানে 18 মাসে আবার এই যে দিলাম 6 সপ্তাহ, তার বুস্টার দিয়ে দিই আমরা 18 মাসে। নিউমোনিয়ার বুস্টার দিয়ে দিই, আর ডিপথেরিয়া, হুপিং কফ, টিটনাস এদের বুস্টার দিয়ে দিই। এই দেওয়ার পরে যখন আমরা আরেকটা ভ্যাকসিন, অপশনাল ভ্যাকসিন বেরিয়ে গেছে, মেনিনজাইটিস ভ্যাকসিন। সেটা আমরা অনেক সময় 9 মাসে দিই, কখনো 1 বছর পরেও দিই, কখনো 2 বছরও দিই। বাট যদি যে কেউ অ্যাফোর্ড করতে পারবে তাদের আমরা বলি যে আর্লি দিয়ে দেওয়াই বেটার। নর্মাল এই 9 মাস থেকে আমরা মেনিনজাইটিস ভ্যাকসিন দিতে শুরু করতে পারি। এই হলো ভ্যাকসিন নর্মাল প্রোটোকল। আর প্রত্যেক বছর আমরা ফ্লু ভ্যাকসিন দিই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এভরি ইয়ার আমরা দিই। 2 বছর পরে ভ্যাকসিনটা কমে যায়, তখন শুধু ফ্লু দিই আমরা ভ্যাকসিনটা। এই হলো নর্মাল প্রোটোকল অফ ভ্যাকসিনস। নর্মাল প্রোটোকলস। আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে মিজলস বা হচ্ছে চিকেন পক্স, এগুলো তো ভ্যাকসিনেশন হয়ে গেল বাচ্চাদের, পরবর্তী ক্ষেত্রে কি এদের একেবারেই এগুলো আর হওয়ার সম্ভাবনা থাকে? নর্মালি দেখুন, কোনো ভ্যাকসিনই 100% প্রোটেকশন হয় না, ব্রেক থ্রু ডিজিজ হতে পারে, বাট যেটাই হয় সেটা খুব কম মাত্রায় হয়। মানে আপনার এমন কিছু হবে না যেখানে আপনার মারাত্মক বাচ্চার লাইফ রিস্ক থাকবে। আমরা চাই যে বাচ্চার ভর্তিটা কমুক, হসপিটাল ভর্তি কমুক, আর লাইফ রিস্ক কমুক, সেটা কমায়। অল্প হতেই পারে, যেমন চিকেন পক্স অল্প ড্যাশ বেরোলো, বা অল্প জ্বর হলো, এইটুকু হতে পারে। মিজলস তাই অল্প ড্যাশ বেরোলো, বাট কোনো খারাপ দিকে যায় না, সেটা মোটামুটি প্রোটেক্ট করে। তাহলে যাদের দেখা যাচ্ছে যে বড় হওয়ার পর চিকেন পক্সে খুবই শরীর খারাপ, জ্বর, প্রচুর প্রচুর পক্স প্রচুর রকম শরীরে ছেয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি তাহলে তার ভ্যাকসিনেশন ছিল না? এটা অনেক সময় ছিল না, বা এফেক্টিভ হয়নি, বা ঠিক সময় ডোজগুলো দেওয়া হয়নি, 2টো ডোজ জায়গাতে 1টা ডোজ দেওয়া হয়েছে, সেগুলো ব্যাটা করে যায়। তারপর হয়তো অনেক সময় অনেক ভ্যাকসিনের আবার দেখা যায় কি, যেমন ভ্যাকসিন তো স্টাডি ডেলি পাল্টাচ্ছে। হ্যাঁ, কোন টাইপ অফ ভ্যাকসিন দেওয়া হয়েছিল, টাইফয়েড যেমন আগে যাওয়া দিতাম, যেটা এভরি 3 ইয়ার্স দিতাম, 3 বছর পর দিতাম, এখন লাইফ টাইমে একবার দিলেই হয়ে যায়। তো ভ্যাকসিন পাল্টায় হচ্ছে। আর একটা ভ্যাকসিন যেটা বলিনি আমরা, সেটা হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন, এখন যেটা খুব চলছে। আমাদের গভর্নমেন্ট যে এসছে নতুন বিজেপি গভর্নমেন্ট, হ্যাঁ, দে হ্যাভ স্টার্টেড দ্য ভ্যাকসিনস ফর দ্য গার্লস ইভেন ফর আফটার 15 ইয়ার্স। তো এই ভ্যাকসিনটা আমরা এখন মেয়েদের তো দিই, আমরা 9 বছর পর থেকে মেয়েদের দিই, 2টো ডোজ দিই, আর তারপরে 15 পরে 3টে ডোজ দিই। আর ছেলেদের এখন দেওয়া শুরু করেছি, কারণ ক্যান্সার পেনিসিলিন প্রোটেক্ট করে, ক্যান্সার অ্যানাস প্রোটেক্ট করে, তাই জন্য আমরা ছেলেদের দেওয়া শুরু করেছি। এইচপিভি ভ্যাকসিন দেওয়া ছেলেদেরও দিচ্ছি। আগে ভাবতাম ছেলেদের ভ্যাকসিন কেন, তো মেয়েদের ভ্যাকসিনটা অনেকে জিজ্ঞেস করে, বাট না, এটা কিন্তু ছেলেদের প্রোটেক্ট করে। তো আমরা অনেক পেশেন্টদের যারা অ্যাফোর্ড করতে পারে আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে ছেলেদেরও কি সেম এজটা কি ওই 14 বছর? এজ সেম, এবং রুটিনটাও সেম। রুটিনটা 9 বছর থেকে 15 বছরের 2টো ডোজ, এখন কেউ বলছে 1টা ডোজ দেওয়া যায়, আর 15 বছর পরে হচ্ছে 3টে ডোজ। 15 বছর পরে 3টে। এটা কত বছর অবধি মানে নেওয়া যায়? মানে 45 অবধি বোধহয়, আপ টু 40 যদি কেউ না নেয় ছোটবেলায়। 40। আর এটা যে প্রিটার্ম বেবি, ওদের ক্ষেত্রে কি রকম ভ্যাকসিনেশন? প্রিটার্ম বেবি ভ্যাকসিন শিডিউল মোটামুটি একই ফলো করি আমরা, যেরকম ভাবে আমরা জেস্টেশনাল এজ যেরকম হয় সেভাবে ফলো করি, যে 6 সপ্তাহ জন্ম থেকে এভাবে ফলো করি আমরা। ওই মানে আগে বেরোলে বলে ওই হিসেব করে করি না। হ্যাঁ, বাট আর খুব যদি আগে বেরোয় তাহলে আমরা ধর 25 উইক্সে বেরিয়ে গেল, তাহলে আমরা 20 এক্সপি ওয়েট করি, বা একটা ওয়েট গেন অব্দি ওয়েট করি, সেই ওয়েট গেনের পরে আমরা ভ্যাকসিনগুলো শুরু করি। তাছাড়া যদি 28 পরে হয় তাহলে মোটামুটি আমরা নর্মাল টাইমেই করি। আর প্রিটার্মে একটা বেবি ভ্যাকসিন খুব বেরিয়েছে এখন, যেটা হচ্ছে আরএসভি নিউমোনিয়ার ভ্যাকসিন। আগে তো ভাইরাস থেকে ভ্যাকসিন ছিল না বা দিতামও না, বাট এখন দেখা যাচ্ছে আরএসভি নিউমোনিয়া খুব হচ্ছে। মানে আরএসভি একটা ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলে একটা অসুখ হয়, যেটাতে তোমার নিউমোনিয়া হয়। সেই ভ্যাকসিনটা কিন্তু অনেক বাইরের দেশে দেওয়া হচ্ছে, তাই আমরা এই ভ্যাকসিনটা এখন দেওয়া শুরু করেছি অ্যাট বার্থ, বেটার উইদিন 6 মান্থস বা বিফোর 5 কেজি আমরা এই ভ্যাকসিনটা দিই আজকাল। আমরা তো কোভিড পেরিয়ে এসেছি এবং আমরা প্রায় সকলেই প্রায় অলমোস্ট ভ্যাকসিনেটেড, কিন্তু যে নিউবর্ন বেবি তাদেরও কি এরকম কোনো ভ্যাকসিনেশনের কোনো ব্যবস্থা রয়েছে? না, নর্মালি আমরা কোভিড ভ্যাকসিন দিই না আমরা। আর কোভিড যদি এখন অসুখটা হয়ও, আমরা অনেক বাচ্চা কোভিড পজিটিভ পাই, বাট তাদের কিন্তু অসুখটা খুব খারাপ হয় না, মানে খুব সিভিয়ার হয় না। ইটস জাস্ট লাইক আ ভাইরাল ডিজিজ। সো এটা নিয়ে কোনো চিন্তা কিছু নেই। যেহেতু মা ভ্যাকসিনেটেড ছিল, দ্যাটস ওয়াই কি বাচ্চাটার ক্ষেত্রে সেটা এফেক্ট না, এখন ভ্যাকসিনে কোভিড অসুখটাই আপনার ইয়েটা অনেক কমে গেছে, মানে সিভিয়ারিটি অ্যান্ড দ্য ভিরুলেন্স হ্যাজ গন ডাউন, এটাই মেইন রিজন। এখন তো আর পোলিওর ভ্যাকসিন নিতে দেখা যায় না, তো পোলিও কি একেবারেই পুরোপুরি একদম পুরো নির্মূল হয়ে গিয়েছে পৃথিবী থেকে? এই কথাটা খুব ভুল যে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় না। আমরা প্রত্যেক বাচ্চাকেই পোলিও ভ্যাকসিন দিই।
এখনো সেটা আমরা কি continue দিই? করা হয়। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন দিই, মানে হচ্ছে আইপিভি, এটা কিল্ড পোলিও ভাইরাস আমরা দিচ্ছি অ্যাজ এ ইনজেকশন ফর্ম। যখন ডিপথেরিয়া, টিটনাস, হুপিং কাপ দিই, যখন পোলিও ইনজেকশন থাকছে ওর সঙ্গে। ওরাল পোলিওটা মাঝখানে থ্রাইভ নেওয়া হয়েছিল, চলছিল আমাদের। কেন দিই ওরাল পোলিওটা আমরা? কারণ ওয়াইল্ড পোলিও ভাইরাস ইনজেক্টেবল পোলিও যেটা হয় সেটা কভার করে না। হুম, তা ওয়াইল্ড পোলিও ভাইরাসকে মানে আটকাবার জন্যে ওরাল পোলিও ইজ আ মাস্ট। এই ওয়াইল্ড পোলিও ভাইরাস হচ্ছে টাইপ 2 পোলিও ডিজিজ। পোলিও 3 রকম হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। ওয়াইল্ড হচ্ছে টাইপ 2 ডিজিজ। আচ্ছা, এই টাইপ 2 কে প্রোটেক্ট করার জন্য আমরা ওরাল পোলিও দিতাম এতদিন ধরে। হুম, বাট এখন ইনজেকশন ফর্মটা মোর সেফার ফর্ম। কারণ ওরাল পোলিও হ্যাভ সাম সাইড এফেক্টস। পোলিও খেয়েও লোকে বলে যে পোলিও হ্যাভ সাইড এফেক্ট হতে পারে, যে পোলিও খেয়ে বাচ্চা কোনো অসুখ হলো বা পোলিও হুম, হলো। হুম, তো লাইভ ভাইরাস আর না দিতেই বারণ করে। বাট যদি দেখা যায়, এখন আমরা পোলিও ব্লাস্ট অনেকদিন দিইনি আমরা, বাট পালস পোলিও অনেক সময় হয়েছে, দিয়েওছি আমরা। এবং এখনো দেওয়া হতে পারে। কেন দেওয়া হতে পারে? কারণ আমাদের ইন্ডিয়াতে পোলিও টাইপ 2 হয় না, মানে ওয়াইল্ড ভাইরাস নেই, বন্ধ হয়ে গেছে 2011 পর থেকে আর নেই। হুম, কিন্তু যেহেতু পাশাপাশি কান্ট্রিতে এখনো বিরাজমান, তাই কবে এরা ভালোবেসে আমাদের কাছে চলে আসবে হুম, উই নেভার নো। হুম। তাই আমরা এখনো হতে পারে যে ওরাল পোলিওর ডোজ দিলে খারাপ কিছু নয় এবং দিতে হতে পারে। আর যে বাচ্চাদের কোনো ডিফর্মিটিস থাকে মানে একদম জন্মের সময় থেকে, তাদের ক্ষেত্রেও কি ভ্যাকসিনেশনের প্রসেসটা সেম? একদমই সেম। ডিফারেন্স সঙ্গে ভ্যাকসিন সম্পর্ক নেই। মানে এদের এদের মধ্যে বেশি সময় তাড়াতাড়ি দেওয়া উচিত এবং ঠিক সময় দেওয়া যাতে এদের ক্ষতি না হয়, কারণ এরা মোর ইমিউন প্রোন, তাদের ইমিউনিটি কম থাকে, তাদের ভ্যাকসিন দেওয়াটা খুবই আবশ্যক। আর অটিজমের ক্ষেত্রে যেটা আমরা জানি যে অনেকে বলে যে ভ্যাকসিন নিচ্ছে বাচ্চার অটিজম হওয়ার চান্সেস আছে, এটা কি এটা মানে একদমই true? ভুল ধারণা। কিছু রিলেশন পাওয়া গেছিল ভ্যাকসিনের, এটা এটা কো রিলেশন। সব বাচ্চারই ভ্যাকসিন নেওয়া হচ্ছে, এবার হ্যাঁ। কিছু বাচ্চা অটিজম পাওয়া গেল, তার সঙ্গে ভ্যাকসিন রিলেশন করলেন। এটা খুব ভুল ধারণা, এটা হয় না। এটা নর্মালি মানে ইটস আ মোর সোকল হাইপড থিং। হুম, হুম, এমএমআর এর সঙ্গে একটা কন্ট্যাক্ট পাওয়া গেছিল, বাট সেটাও কিন্তু আলটিমেটলি সাবস্টেন্টে করা যায়নি। তাই এটা বলা যায় না যে অটিজম সঙ্গে ভ্যাকসিনের সম্পর্ক আছে। এবার বলবেন যে অটিজম তাহলে তো বাড়লো কেন? ওয়াই আজকালকে অটিজম পাচ্ছে কেন? কারণ আজকাল অটিজম উই ক্যান ডিটেক্ট। আগে অটিজম কিছুটা আমরা বাবারা জানতোই না, হুম, দে test নেভার হাইড আইডিয়া হোয়াট ইজ অটিজম। আজকে animally জানছি test অটিজম, করা। উই আর নোয়িং দ্যাট এটা অটিজম, এটা হাইপার চাইল্ড, উই আর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। তাই অসুখটা বুঝলাম, জানলাম। যা জানি না তা দেখতে পাই না, যা জানি তাই দেখতে পাই। তাই আমি জানছি তাই দেখতে পাচ্ছি। হুম। এই সেক্ষেত্রে তার মানে পার্টিকুলার কোনো ভ্যাকসিনকে কি সেটা ক্ষেত্রে বলা হতো যে এটার ফলে হয়েছে বা এরকম কিছু না, না? এরকম করে এখনো পাওয়া যায়নি। পুরো বললাম যে এমএমআর ভ্যাকসিনেশন ভ্যাকসিন একটা বলা প্রসেস। হয়েছিল, বাট সেটা কোনো দেখা যাচ্ছিল যে নয়, এরকম কোনো ভুল ধারণা, তো মানে এটার সাথে এটার কোনো লিঙ্ক লিঙ্ক নেই। নেই। তো এই যে যারা নিউবর্ন বেবিদের যে মায়েরা, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে বাচ্চাদের ঠিক জন্য? সময় ভ্যাকসিন দিন। যদি খরচা অসুবিধা হয় তা গভর্নমেন্টে দিন, বাট ভ্যাকসিন না দেওয়াটা করবেন না। ভ্যাকসিন ডিলে করবেন না। ভ্যাকসিন আমার বাচ্চা সুস্থ রাখবে এবং ভালো রাখবে, এবং সেটা খুব আবশ্যক যে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, খরচা অসুবিধা হলে নিশ্চয়ই ভাববেন, নিশ্চয়ই দেখবেন যাতে গভর্নমেন্ট থেকে কিছু ভ্যাকসিন অনেক দেওয়া হচ্ছে, দিতে পারেন। আদারওয়াইজ তাতে হয়তো কোয়ালিটি একটু কম হতে, খারাপ হতে পারে, বাট আপনার বাচ্চা মিনিমাম প্রোটেকশনটা থাকবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। বছর ভাগ করা থাকে তো যে এই বছরে এতগুলো ভ্যাকসিন, এই বছরে এতগুলো ভ্যাকসিন, তো কত বছর অবধি বাচ্চাদের ভ্যাকসিন নিতে হয়? আপ টু 15 বছর। আপ টু ইফ ইউ 15 ওয়ান্ট বছর। মোর অলসো, ফ্লু ভ্যাকসিন তো আমরাও নিই, আজকেও নিই, প্রত্যেক হুম, বছর নিই। হুম, ইউ ক্যান হ্যাভ এভরি ইয়ার ফ্লু ভ্যাকসিন। বুস্টার 10 বছর বুস্টার দিই, 15 বছরের হুম, বুস্টার দিই। হুম। আমরা বুস্টার ভ্যাকসিন দিই, টিটেনাসে 10-এ দিই, 15-তে দিই, সো উই ক্যান গিভ। আর জন্মের পরেই যে ভ্যাকসিনগুলো জরুরি মানে মাস্ট নেওয়া, সেগুলো যদি কোনো কারণে ডিলে হয়ে যায়, সেক্ষেত্রে কি বাচ্চার হেলথে কোনো ক্ষতি না, হতে পারে? হেলথ এগুলো হচ্ছে প্রতিষেধক। হুম, আপনি ভ্যাকসিন নিলে ক্ষতি হবে না অসুখটা না হওয়া অবধি। হুম, যতক্ষণ না আপনার অসুখ অ্যাটাক করলো না, ততক্ষণ আপনি ভালো আছেন, বাট হুম, অ্যাটাক করতেই পারে এর মধ্যে। হুম। করলে আপনার সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। তাই দিয়ে দেওয়াটা বেটার। আর এই ভ্যাকসিন সংরক্ষণের ক্ষেত্রে একটা পার্টিকুলার তো টেম্পারেচার বোধহয় রাখতেই হয়। তো সেক্ষেত্রে কি সবসময় গিয়েই একদম মানে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা হসপিটালে গিয়ে তখনই নিতে হচ্ছে এটাকে? দেখুন, ভ্যাকসিনটা অলওয়েজ একটা কোল্ড চেইন মেনটেন করা হয়। হ্যাঁ, এটা খুব টেম্পারেচারে একটা ভ্যাকসিনে একটা থাকে। যেমন ওরাল পোলিও ডিপ ফ্রিজ থাকবে, বাকিটা 2 to 8 ডিগ্রি থাকবে, এগুলো সব টেম্পারেচার ফিক্স থাকে। এবার আপনি বলবেন যে, আমার অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার না বাগরি মার্কেটে ভ্যাকসিন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। হুম, আমি বলি, ভাই যেখানে পাওয়া যাচ্ছে হুম, সেখানে দিয়ে দাও, কোনো চাপ নিও না। আমাকে সেদিনকার একজনের খুব নাম করা গভর্নমেন্ট এমপ্লয়ি, আইপিএস, তিনি বললেন যে ভ্যাকসিন ডাক্তারবাবু আমি আমি অনেক হাফ দামে পাচ্ছি, আপনার দামের সঙ্গে ম্যাচ করছে না, আপনার দাম তো অনেক বেশি লাগছে, আমি হাফ দামে পাবো ডাক্তারবাবু, আপনি আমাকে দিয়ে, আমি নিয়ে এসেছি, আমি দিয়ে দিন।
সেটা কি সেফ? একদম সেফ নয়, কারণ ভ্যাকসিন একটা জিনিস মনে রাখতে হবে, টেম্পারেচার মেনটেন না হয় there is chance of anaphylactic reaction and that is life risk. যদি ভ্যাকসিন নষ্ট হয়ে যায় বা টেম্পারেচার মেনটেন না হয়, এটা ভ্যাকসিন দেওয়ার থেকে না দেওয়া ভালো। আইনাম শুনুন, আপনি অনেক শিক্ষিত লোক, আপনার যদি ভ্যাকসিন দিতে না হয় দেবেন না, বাট এভাবে দেবেন না। হ্যাঁ, আর নাহলে গভর্নমেন্টে কি দিন, আশা করবো গভর্নমেন্টে মেনটেন করা নিশ্চয়ই করে, এক্সপেক্টেড, আমরা যেমন করি গভর্নমেন্ট নিশ্চয় করবে। কিন্তু আপনি ভ্যাকসিন তৈরি হাতে হাতে নিয়ে চলে এলেন, নিয়ে আমার দিতে বললেন, আমি দিতে পারবো না। বা আপনি বলেন দুটো বরফ দিয়ে বরফের চাইতে নিয়ে এলাম, আমি জানি না সেটা কিভাবে একদম রাখবেন, তাই। তার আগে কিভাবে ছিল, কিভাবে এলো, আমি দিই না। 90 ডাক্তার দেয় না, কারণ এর লোকের ভয় আছে, কারণ ভ্যাকসিন রিঅ্যাকশন হলে দায়িত্ব আমাদের। তাই আমরা কোল্ড চেন মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই আসল। থ্যাংক ইউ ডক্টর রায়, আমরা অনেক কিছু জানতে পারলাম বাচ্চাদের এই টিকাকরণ পদ্ধতি এবং কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।